দিল্লি থেকে বাংলা, পাটনা থেকে চেন্নাই, আঞ্চলিক রাজনীতির চেনা দুর্গগুলো আজ তাসের ঘরের মতন ভাঙছে। মহিরুহরা ব্যাকফুটে, আর সমস্ত আঘাত বুকে সয়ে ময়দানে একা টিকে আছেন একজনই, রাহুল গান্ধী। পাপুর তকমা চুরমার করে দরবারি চাটুকারদের লাথি মেরে নতুন আদর্শের মারণ কামড় দিতে তৈরি যেন নতুন এক বস। কিভাবে আঞ্চলিক অহংকারকে ধুলোয় মিশিয়ে দেশের বিরোধী রাজনীতির একচ্ছত্র সহিংসা হয়ে উঠছেন রাহুল। তৈরি হয়ে যান, আজ জানাবো কিভাবে হাওয়া বদলের আওয়াজ চড়া হচ্ছে। নমস্কার, আমি মধুরিমা ভৌমিক, আর দৈনিক সংবাদ অনলাইনে আপনারা দেখছেন। সত্যি আসলে বেদনাদায়ক। 24-এর ভোটের আগে ছবিটা মনে আছে? নীতিশ কুমার তখন বিরোধী জোটের সুতো বাজছেন। মমতা বন্দ্যোপাধ্যায় থেকে অরবিন্দ কেজরিওয়াল রাহুল গান্ধীর নেতৃত্ব নিয়ে প্রকাশ্যে প্রশ্ন তুলছেন। আজ পাশা উল্টে গেছে। আঞ্চলিক দলগুলো ব্যাকফুটে, আর রাহুল গান্ধী ফ্রন্ট ফুটে। পরিস্থিতি এখন এমন এক মোড়ে দাঁড়িয়ে যার কল্পনা 2 বছর আগেও কেউ করেনি। একটা প্রশ্ন এখন দেশের রাজনৈতিক বাতাসে ভাসছে, রাহুল গান্ধী কি এখন আর শুধু কংগ্রেসের নন, গোটা বিরোধী শিবিরের একচ্ছত্র অঘোষিত বস হয়ে উঠছেন? আঞ্চলিক দলগুলোর দুর্বলতাই কি তাকে ইন্ডিয়া জোটের একমাত্র চালিকা শক্তি বানিয়ে দিল? মন দিয়ে শুনুন। পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটের ফলাফলের পর যখন তৃণমূল বড় ধাক্কা খেল, রাহুল গান্ধী কিন্তু নিজের দলের নেতাদের উৎসব করতে বারণ করলেন। সাফ বললেন, একটা ক্ষুদ্র রাজনীতির সময় নয়। আরো বড় উদাহরণ চান? তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর যখন হামলা হলো, রাহুল নিজেই ফোন করলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। যেই মমতা একসময় রাহুলকে নেতা মানতে চাননি, তাকে রাহুল অধিকারের সুরে বললেন, দিদি চিন্তা করবেন না, দরকার হলে বলুন, হায়দ্রাবাদে চিকিৎসার ব্যবস্থা করছি, পিছপা হওয়া চলবে না। রাজনীতির এই নতুন রসায়নটাই আজ আমাদের ডিকোড করতে হবে। কেন আজ বিরোধীদের সামনে রাহুলকে নেতা মেনে নেওয়া ছাড়া আর কোনো রাস্তা খোলা নেই? আসলে পশ্চিমবঙ্গের এই নির্বাচন এবং সেখানে 15 বছরের ক্ষমতাশালী একচ্ছত্র আধিপত্য থাকা মুখ্যমন্ত্রী এই বিপর্যয় গোটা বিরোধী শিবিরে একটা তীব্র আতঙ্ক তৈরি করেছে। আঞ্চলিক দলগুলোর দম্ভে ধাক্কা লেগেছে। তারা বুঝতে পারছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো নেত্রী যদি এইভাবে হারতে পারেন, তবে বাকিদের অস্তিত্ব কোথায় গিয়ে ঠেকবে? এই প্যানিক, এই শূন্যতাই রাহুল গান্ধীকে আজ নতুন জমি দিচ্ছে। আগামী 8ই জুন দিল্লির কনস্টিটিউশন ক্লাবে আয়োজিত ইন্ডিয়া জোটের বৈঠক কি এই সমীকরণকে আরো বদলে দেবে? বিজেপি বিরোধী সবার নজর থাকবে সেই দিকেই। খেলাটা শুধু পশ্চিম বাংলায় শেষ হয়নি, দক্ষিণ ভারতেও বড়সড় ওলটপালট হয়ে গেছে। তামিলনাড়ুর দিকে তাকান, যে ডিএমকে জয় ছিল সময়ের অপেক্ষা, তারা পর্যন্ত জমি হারিয়েছে। এক আনকোড়া নতুন দল আর নতুন নেতার ঝড়ে খড়কুটোর মতন উড়ে গেলেন খোদ স্ট্যালিন। মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা এমকে স্ট্যালিনের মতন মহিরুহরা যখন দেশের এই বদলে যাওয়া রাজনীতির সঙ্গে তাল মেলাতে না পেরে মুখ থুবড়ে পড়ছেন, তখন বিকল্প কে? উত্তর স্পষ্ট। ভারত জোড়ো যাত্রার থেকে রাহুল গান্ধী যেভাবে মোদী সরকার, আরএসএস এবং হিন্দুত্ববাদের মতাদর্শকে নিশানা করছেন, সেই সাহস কিন্তু কোনো আঞ্চলিক নেতার নেই। রাহুল বল করছেন সোজা উইকেট লক্ষ্য করে, কোনো রাগঢাক না রেখে। এবার সাম্প্রতিক আন্তর্জাতিক কূটনীতির দিকে তাকান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন একের পর এক বাণিজ্য যুদ্ধের হুঁশিয়ারি দিয়ে ভারতকে কোণঠাসা করছিলেন, তখন দিল্লি সরকারের মনোভাব ছিল নরম। এমন এক বাণিজ্যিক চুক্তি সই হয় যা দেশের স্বার্থ ক্ষুণ্ণ করে। সেই চরম মুহূর্তে একমাত্র রাহুল গান্ধী প্রধানমন্ত্রীকে কম্প্রোমাইজড পিএম বা আপোষ করে ফেলা প্রধানমন্ত্রী বলে তীব্র আক্রমণ করার হিম্মত দেখিয়েছিলেন। বাকিরা তখন মুখে কুলু পেটে বসেছিল। এমনকি সাম্প্রতিক নিট কেলেঙ্কারি বা শিক্ষাক্ষেত্রের দুর্নীতি নিয়ে আজ সবচেয়ে ধারালো সওয়াল কার? অবশ্যই রাহুলের। কোথায় আজ মমতা বন্দ্যোপাধ্যায়? কোথায় স্ট্যালিন, অখিলেশ যাদব, তেজস্বী যাদব বা অরবিন্দ কেজরিওয়াল? এরা হয় একদম চুপ, না হলে স্রেফ নিজেদের ভাঙা কেল্লা বাঁচাতে ব্যস্ত। সোজা হিসেব, আপনি যদি আমজনতার হয়ে রাজপথে গলা না ফাটান, তবে আপনি কোনোদিনই বিরোধী শিবিরের কণ্ঠস্বর হয়ে উঠতে পারবেন না। এতদিন কংগ্রেসের বিরুদ্ধে আরো একটা বড় ন্যারেটিভ খাড়া করা হয়েছিল। বলা হতো, কংগ্রেস নিজের সাংসদ বিধায়কদের ধরে টিকিট রাখতে পারে না। টিকিট পেয়ে জেতার পর তারা নাকি সহজেই বিজেপির ওয়াশিং মেশিনে ঢুকে যায়। জ্যোতিরাদিত্য সিন্ধিয়া থেকে শুরু করে হেমন্ত বিশ্ব শর্মা, তালিকাটা বেশ লম্বা। এমনকি দল বদলের এই স্রোত দেখে একসময় দাবি করা হতো, একমাত্র আঞ্চলিক দলগুলোই পারে নিজেদের রাজ্যে বিজেপিকে রুখে দিতে।
উদাহরণ হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় বা অরবিন্দ কেজরিওয়ালের নাম ভাসিয়ে দেওয়া হতো। কিন্তু আজ বাস্তব কি বলছে? রাজধানী দিল্লিতে খোদ কেজরিওয়ালকে চারদিক থেকে ঘিরে ফেলে তার নিজের বিধানসভা এলাকাতেই তাকে চরম হারের স্বাদ দিল বিজেপি। এরপর নজর গেল বিহারের দিকে। তেজস্বী যাদবকে চারদিক থেকে চেপে ধরে তার পুরনো রেকর্ড চুরমার করে দেওয়া হলো। আর আরজেডিকে নামিয়ে আনা হলো মাত্র 22 থেকে 23টি আসনে, অর্থাৎ তেজস্বীও কার্যত ধরাশায়ী। আর মমতা বন্দ্যোপাধ্যায়, যাকে একসময় ইন্ডিয়া জোটের সম্ভাব্য প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে তুলে ধরা হচ্ছিল, আজ তার প্রধান লড়াই নিজের দল বাঁচানোর। ভোটে বিপর্যয়ের এই সেদিন কালীঘাটে 80 জন বিধায়ককে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক ডাকলেন। সেখানে উপস্থিত হলেন মাত্র 20 জন, অর্থাৎ মাত্র 1/4 বিধায়ক তার পাশে দাঁড়িয়েছেন। এর মধ্যে 2 বিধায়ককে তৃণমূল দল থেকে তাড়িয়ে দিয়েছে। বেসুরো গাইছেন তৃণমূলের একাধিক বিধায়ক সাংসদ। দলটা আদৌ অখণ্ড থাকবে, নাকি মহারাষ্ট্র মডেলে শিবসেনার মতন তৃণমূলকে ভেঙে তৈরি হবে নতুন তৃণমূল? সবকিছু নিয়েই রহস্য দানা বাজছে। ঋতব্রত এবং সন্দীপন সাহার সঙ্গে তৃণমূলের 80 জনের মধ্যে 1/3 মানে 50 জন বিধায়ক যোগ দিয়ে তারাই আসল তৃণমূল বলে আদালতে দাবি করতে পারেন, ঠিক যেমনটা করেছেন মহারাষ্ট্র একনাথ শিন্ডে। সব মিলিয়ে তৃণমূল কংগ্রেস আজ এক গভীর সংকটের মুখে। দেখুন, নির্বাচন হারা এক জিনিস আর দল টিকিয়ে রাখা অন্য জিনিস। আজ বাংলার আগের শাসক দল ভাঙনের মুখে দাঁড়িয়ে। এদিকে বিজেপির পরবর্তী টার্গেট যে পাঞ্জাবে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি, তা বুঝতে কোনো রাষ্ট্রবিজ্ঞানী হতে হয় না। এই যে এতক্ষণ ধরে যাদের কথা বললাম, মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে কেজরিওয়াল বা তেজস্বী, এরা প্রত্যেকেই ছিলেন বিরোধী শিবিরের এক একজন মস্ত বড় যোদ্ধা। এতদিন এই আঞ্চলিক নেতাদের সামনে রেখেই কিন্তু রাহুল গান্ধীকে ক্রমাগত আক্রমণ করা হতো, হেয় করা হতো। আজ যখন সব বড় বড় সেনাপতি একে একে রণাঙ্গনে পরাস্ত হচ্ছেন, তখন সমস্ত আঘাত নিজের শরীরে সয়েও একজন মানুষ কিন্তু ময়দান ছাড়েননি, তিনি রাহুল গান্ধী। সরকারের সামনে মাথা নত না করে যিনি একাই লড়াইটা চালিয়ে যাচ্ছেন। তাই আজ এটা সবাইকে মেনে নিতেই হবে যে এই মুহূর্তে দেশের গোটা বিরোধী শিবিরের একমাত্র কণ্ঠস্বর রাহুল গান্ধী। তার নেতৃত্বকে মেনে নেওয়া ছাড়া বাকিদের সামনে আর কোনো রাস্তা খোলা নেই। এখানে রাহুল গান্ধীর সবচেয়ে বড় কৌশলগত জয়। ভারত জোড়ো যাত্রার পর থেকে তিনি কংগ্রেসের জন্য এক সম্পূর্ণ নতুন মতাদর্শ খুঁজে বের করেছেন। তিনি বুঝতে পেরেছিলেন বিজেপির মতন একটি কট্টর মতাদর্শগত দলের বিরুদ্ধে লড়তে গেলে সির্ফ গদি দখলের রাজনীতি দিয়ে হবে না, পাল্টা এক শক্তিশালী মতাদর্শের ডানা মেলতে হবে। আজকের ভারতকে যারা গ্রাস করে রেখেছে, তাদের হারাতে গেলে নতুন সামাজিক ভিত্তি এবং নতুন স্বপ্নের জন্ম দিতে হবে। মনে করে দেখুন, ভারত জোড়ো যাত্রার আগে শাসক দলের কথা বাদ দিন, বিরোধী শিবিরের অনেকেও রাহুলকে পাপ্পু বা গুড ফর নাথিং বলে বিদ্রুপ করেছিলেন। কিন্তু সেই পদযাত্রা এক অলৌকিক চমৎকার ঘটিয়ে দিল। দেশ এক অত্যন্ত গভীর পরিণত রাজনেতাকে দেখল। এরপর 2024 নির্বাচনে তিনি হাতে সংবিধানের কপি নিয়ে ময়দানে নামলেন এবং জাতিভিত্তিক গণনার তাসটি খেললেন। এর ফলে ধর্মনিরপেক্ষতার পাশাপাশি এক নতুন সামাজিক ন্যায়ের ইমারত তৈরি হলো, যা রাহুলের রাজনীতিকে এক অমোঘ শক্তি দিয়েছে। রাহুলের এই নতুন মতাদর্শের ইমারতটা 3টে মজবুত স্তম্ভের উপর দাঁড়িয়ে। প্রথমত, ভারত জোড়ো যাত্রা থেকে উঠে আসা ধর্মনিরপেক্ষতা। দ্বিতীয়ত, সংবিধান বাঁচাও আন্দোলন থেকে জন্ম নেওয়া সংবিধানবাদ। এবং তৃতীয়ত, জাতিভিত্তিক গণনা থেকে উঠে আসা সামাজিক ন্যায়। এই নতুন চিন্তাধারা দিয়েই কাল বিজেপিকে হারিয়ে দেওয়া যাবে না, এটা কখনোই বলছি না, কিন্তু এর মধ্যে একটা মারাত্মক রাজনৈতিক আইডিওলজিক্যাল ক্ল্যারিটি আছে। অঙ্কটা বুঝুন, যখন আপনি সামাজিক ন্যায়ের কথা বলছেন, তখন আপনি দেশের প্রায় 50% অনগ্রসর বা ওবিসি সমাজকে স্পর্শ করছেন। যখন সংবিধান বাঁচাও স্লোগান দিচ্ছেন, তখন দলিত সমাজ আপনার পাশে এসে দাঁড়াচ্ছে। আর যখন ধর্মনিরপেক্ষতার সওয়াল করছেন, তখন সংখ্যালঘুরা ভরসা পাচ্ছে, অর্থাৎ ওবিসি, দলিত এবং সংখ্যালঘু, এই 3 বৃহৎ শক্তিকে এক সুতোয় বেঁধে অপরাজেয় সামাজিক ভিত্তি তৈরির চেষ্টা চলছে। কাজটা বলা যতটা সহজ, করা ততটাই কঠিন, বিশেষ করে এমন এক জামানায় যেখানে শাসকের হাতে রয়েছে অফুরন্ত ক্ষমতা। ভারতের রাজনৈতিক ইতিহাসে কোনো বিরোধী নেতাকে এত বড় এবং এত নিষ্ঠুর সিস্টেমের মুখোমুখি হতে হয়নি। একদিকে ইডি, সিবিআই, আইবি আর আয়কর দপ্তরের মতন এজেন্সির অবিরাম চাপ, যেখানে সামান্যতম ভুলে কর্মীদের বছরের পর বছর জেলের অন্ধকারে পৌঁছতে হয়। আর অন্যদিকে আরএসএস এর মতন এক বিশাল ক্যাডার ভিত্তিক সংগঠন, যার অধীনে অন্তত 40টি শাখা সংগঠন দিন রাত
বিজেপির খুঁটি মজবুত করতে কাজ করে চলেছে। লড়াইটা তাই শুধু ভোটের নয়, এক অসম যুদ্ধের। আরও একটু তলিয়ে ভাবুন, বিজেপি শক্তির উৎস শুধু আরএসএস নয়, দেশের তাবড় পুঁজিপতিরা আজ পুরোপুরি তাদের পেছনে। সংবাদ মাধ্যম থেকে শুরু করে সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠান সব এক সুরে কথা বলছে। অন্যদিকে বিরোধী দলগুলোর আর্থিক মেরুদণ্ড ভেঙে দেওয়ার প্রক্রিয়া চলছে অবিরাম। 24শে ভোটের ঠিক আগে দেশের প্রাচীনতম দল কংগ্রেসের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হলো। ঝাড়খণ্ড এবং দিল্লির দুই আসীন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন এবং অরবিন্দ কেজরিওয়ালকে পদে থাকা অবস্থাতেই গ্রেপ্তার করা হলো। ভারতের ইতিহাসে এমন নজিরবিহীন রাজনৈতিক প্রতিহিংসা আগে কখনো দেখা যায়নি। এই চরম প্রতিকূলতার আলোকেই আজ রাহুল গান্ধী বা বিরোধী শিবিরের মূল্যায়ন করতে হবে। এটা না করলে যে কোনো বিশ্লেষণে ভিত্তিহীন হতে বাধ্য। রাহুল গান্ধী আদর্শগত স্পষ্টতা আনার পর এবার তার রণকৌশল বদলেছেন। তিনি এখন এমন এক ঝাঁক নেতাকে সামনে নিয়ে আসছেন যারা ভয় না পেয়ে আগ্রাসী মেজাজে লড়াই করতে পারেন। কর্ণাটকে ডিকে শিবকুমারকে বাড়তি গুরুত্ব দেওয়া বা তামিলনাড়ুর নতুন রাজনৈতিক শক্তির সঙ্গে জোট বাঁধার সমীকরণ সবই এই কৌশলের অংশ। আসলে এতদিন রাহুলের সবচেয়ে বড় লড়াইটা ছিল ঘরের ভেতরেই। কংগ্রেসের অন্দরেই এমন এক দরবারি বা চাটুকার গোষ্ঠী তৈরি হয়েছিল যাদের নিজস্ব কোনো জনভিত্তি নেই। 70 থেকে 75 বছর বয়সী নেতারা মাটিতে নেমে লড়াই করতে ভুলে গিয়েছিলেন। এসি ঘরে বসে শুধু নিজেদের গুটি সাজাতেন আর একে অপরের পা টানতেন। রাহুল এবার এই দরবারি সংস্কৃতিকে ছুঁড়ে ফেলেছেন, স্পষ্ট বার্তা দিয়েছেন, হয় চেয়ার ছাড়ুন নয়তো দল আপনাদের সরিয়ে দেবে। রাহুল পরিষ্কার বুঝে গেছেন, বিজেপিকে হারাতে হলে তার নিজের ভাবনা এবং আদর্শেই কংগ্রেসকে চলতে হবে। আর তার জন্য প্রয়োজন নির্ভীক, তরুণ এবং লড়াকু নেতৃত্ব। লড়াইটা যে সহজ নয় তা তিনি জানেন, কিন্তু 24 নির্বাচনে একটা ট্রেলার দেশ দেখেছে। বিরোধী শিবির যদি ভয় ডরহীন গ্ল্যাডিয়েটরের মতন মরণপণ লড়াই লড়তে পারে, তবে অপরাজিত মনে হওয়া বিজেপিকেও দুর্বল করে দেওয়া সম্ভব, এমনকি হারানোও সম্ভব। একটা সময় ছিল যখন এই আঞ্চলিক দলগুলো কংগ্রেসকে 2-4টে আসন ছেড়ে দিতেও ইতস্তত করত, আর আজ তারা নিজেরাই কংগ্রেসের হাত ধরার জন্য ব্যাকুল। বিজেপি অবশ্য আঞ্চলিক দলগুলোকে বরাবরই সতর্ক করে বলে, কংগ্রেস আসলে তোমাদের হারানো জমি ফেরত পেতে চাইছে, কিন্তু আজ সেই যুক্তি খাটছে না। আঞ্চলিক দলগুলোর সামনে টিকে থাকার জন্য এখন মাত্র দুটো পথ খোলা আছে। প্রথম পথ, নরেন্দ্র মোদীর সামনে সম্পূর্ণ আত্মসমর্পণ করা। আচ্ছা, আত্মসমর্পণ করলে কি হবে? সহজ উত্তর, অসম গণপরিষদের মতন দশা হবে। আজ না হয় কাল বিজেপি এই সমস্ত আঞ্চলিক দলকে পুরোপুরি গিলে খাবে। ইতিহাস সাক্ষী যে এই সমস্ত আঞ্চলিক দল বিজেপির সঙ্গে জোট করেছে, তাদের মধ্যে 90% আজ শেষ নিঃশ্বাস গুনছে। শিরোমণি অকালি দল, ওম প্রকাশ চৌটালার আইএনএলডি, জেডিএস সব আজ খাদের কিনারায়। নীতিশ কুমারের জেডিইউ এর দিকে তাকান, শিবসেনা বা অজিত পাওয়ারের এনসিপির ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে তা সবাই দেখতে পাচ্ছে। এখানে বিজেপিকে দোষ দিয়ে লাভ নেই, তারা ক্ষমতার রাজনীতি করে। নিজেদের স্বার্থ পুরোলে তারা কেন অন্যের জমি পাহারা দেবে? ভুলটা আসলে আঞ্চলিক দলগুলোরই। তারা প্রতিপক্ষকে চিনতে ভুল করেছে। এবার আসা যাক দ্বিতীয় পথে, কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়ে এক ইস্পাত কঠিন জোট তৈরি করা, রাজপথে নেমে লাঠিগুলি খাওয়া, জেল খাটানো আন্দোলন করা এবং সরকারকে ব্যতিব্যস্ত রাখা। যদি আঞ্চলিক দলগুলো এই দ্বিতীয় পথ বেছে না নেয়, তবে তাদের কপালে আরো দুটো পরিণতি অপেক্ষা করছে। হয় চোখের সামনে নিজের দল তাসের মতন ভেঙে যাবে, নয়তো দলের অর্ধেক শীর্ষ নেতা জেলের অন্ধকারে দিন কাটাবেন। তৃতীয় কোনো রাস্তা নেই। যখন লড়াইটা অস্তিত্বে রোমান সাম্রাজ্যের সেই গ্ল্যাডিয়েটরের মতন, তখন মরণ কামড় দিতেই হবে। যুদ্ধের ময়দানে নামা গ্ল্যাডিয়েটর জানতো লড়াইয়ে হার মানা মানেই মৃত্যু। আজ ভারতীয় বিরোধী শিবিরের অবস্থানও ঠিক তাই। 2029-এর মহাযুদ্ধের জন্য যদি তারা এখন থেকে জীবনপণ লড়াই না করে, তবে মনে রাখতে হবে এই লড়াইয়ে হারলে কেউ রেহাই পাবে না, সবাইকে রাজনৈতিকভাবে মরতে হবে। অঙ্কটা খুব সোজা, এক এক করে সবার সময় আসবে, আর এই মরণ যুদ্ধে যারা জিতবে একমাত্র তারাই টিকে থাকবে। তাই লড়াইটা লড়তে হবে সেই রোমান গ্ল্যাডিয়েটরের হিংস্র জেদ নিয়েই। এই যুদ্ধে যাদের মন দুর্বল, যাদের সাহসে খামতি আছে, কিংবা যারা আধা খামখেয়ালি রাজনীতি করতে চাইছে, তারা কেউ টিকবে না। বিজেপির মতন এক মহাশক্তির সামনে তাদের টিকে থাকা অসম্ভব।
ভোটের আগে মমতা ব্যানার্জির মনে হতো আমি সর্বেসর্বা, আমাকে হারানোর ক্ষমতা কারোর নেই। মমতার মতোই দশা কিন্তু এবার স্ট্যালিনের হতে চলেছে। একই দশা হতে চলেছে কেজরিওয়ালেরও। সবার পরিণতি একই দিকে যাচ্ছে। আজ উদ্ধব ঠাকরে বা শরদ পাওয়ারেরই বা কি অবস্থা? একবার হরিয়ানার দিকে তাকিয়ে দেখুন, যে দেবিলালের পরিবার একসময় ওখানকার সবচেয়ে বড় রাজনৈতিক শক্তি ছিল, আজ কোথায় সেই ওম প্রকাশ চৌটালার পরিবার? বিজেপি তাদের রাজনীতিটাই পুরোপুরি খতম করে দিয়েছে। পাঞ্জাবের অকালি দলই আবার আজ কোথায়? প্রকাশ সিং বাদলের ছেলে সুখবীর সিং বাদলের কোনো অস্তিত্ব আছে? প্রাক্তন প্রধানমন্ত্রী দেবেগৌড়ার ছেলে কর্ণাটকের মুখ্যমন্ত্রী ছিলেন, আজ সেই দল জেডিএস এর অস্তিত্ব কোথায়? ওড়িশার নবীন পট্টনায়ক আজ কোথায়? আসলে আঞ্চলিক নেতা নেত্রীদের অহংকার আর আত্মতুষ্টি আজ তাদের এই পতনের মূল কারণ। আজকের বিজেপি সেই বাজপেয়ী জামানার নরমপন্থী দল নয়। তাই এই আঞ্চলিক ধুরন্ধরদের সামনে বিকল্প মাত্র দুটো, হয় বিজেপির সামনে নতমস্তক ও সাষ্টাঙ্গে প্রণিপাত করো এবং ধীরে ধীরে নিজেদের রাজনৈতিক মৃত্যুকে ডেকে আনো, নয়তো হার জিতের তোয়াক্কা না করে একজোট হয়ে মরণপণ লড়াইয়ে নামো। এতদিনের চোরা স্রোত আর সমীকরণ পেরিয়ে একটা বিষয় আজ জলের মতন পরিষ্কার, গোটা দেশের বিরোধী রাজনীতির ভরকেন্দ্রটা আজ আর কোনো আঞ্চলিক নেতার হাতে নেই। তা এখন পুরোপুরি আবর্তিত হচ্ছে রাহুল গান্ধীকে কেন্দ্র করে। তিনি এখন এই বিরোধী রণতরীর একমাত্র ক্যাপ্টেন। দরবারি সংস্কৃতি আর চাটুকারিতার খোলস ছেড়ে বেরিয়ে রাহুল আজ এক লড়াকু বাহিনীর সেনাপতি। হাওয়া যে বদলাচ্ছে তা 24-এর নির্বাচন একটা ট্রেলারে বুঝিয়ে দিয়েছে। আর আগামী 8ই জুনের ইন্ডিয়া জোটের বৈঠক হয়তো এই নতুন বসের গ্রহণযোগ্যতায় চূড়ান্ত শিলমোহর দিতে চলেছে। অপেক্ষা করুন, খেলা তো সবে শুরু। আজ এই পর্যন্তই। এমন আরো বিষয় জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করুন। দেখতে থাকুন দৈনিক সংবাদ, শুধু নামই যথেষ্ট।